আপনি মাঝে মাঝে অসত্য কথা বলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, ঘরের নোংরা কাপড় বাইরের ধোবায় ধুইতে হয় না। আল্লাহর ওয়াস্তে CNN BBC-তে আর ইন্টারভিউ দিয়েন না। মান ইজ্জত থাকে না আমাদের বাংলাদেশে। আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা সাভারে গিয়েছিলেন, তাই বাংলাদেশের মানুষ জানতে পেরেছিল সাভারে কত কষ্ট হয়েছে সবার, এবং সবাই ঝাঁপিয়ে চেয়ে পড়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী, গতকালকে দেখলাম আপনি সাংবাদিক সম্মেলন করে ইসলাম শিক্ষা দিয়েছেন। বাংলাদেশের মানুষ সব শিক্ষা নিতে পারে, আপনার কাছ থেকে ইসলাম শিক্ষা নেবে না। বাংলাদেশের মানুষ এখনো ভুলে নাই আপনাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কার্টুন বানাতে 24 ঘন্টার মধ্যে আপনি অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, কষ্ট লাগে বলতে, লজ্জা লাগে বলতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল মুসলমানের হৃদয় স্পন্দন, তাকে নিয়ে বাজে কথা বলার পরও 2.5 মাসে তাকে গ্রেফতার করেছেন আপনি। প্রধানমন্ত্রিত্ব বড় না, কিয়ামত বড়। জবাব দিতে হবে আপনাকে। এখনো বলছি, আপনার মন্ত্রীরা সবাই পচে গেছে। আপনার দীপুমণিকে মানুষ বলে প্রজাপতি মন্ত্রী, খালি বিদেশ ঘুরে। আপনার আরেক মন্ত্রীরা বলে ধাক্কা দেওয়া মন্ত্রী, আরেক মন্ত্রীরা বলে চোখ উঠানো মন্ত্রী, আরেক মন্ত্রীরা বলে হলমার্ক মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, অনেক কথা বলতে চাই, আমার মুরব্বীরা দিতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী, একটা কথা বলে দিলাম, গতকালকে আপনার আওয়াজ খুব নরম দেখা গেছে। আপনি চলে যান, তাহলে পালাবার জায়গা পাবেন না। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন 18 দলীয় জোটের অন্যতম শরিক দল এলডিপির চেয়ারম্যান। তিনি দল বল নির্বিশেষে কাউকে পরোয়া করেন না, সত্য কথা বলতে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনের 20 দলীয় মনোনীত প্রার্থী আমার মার্কা ধানের শীষ। প্রিয় ভাইয়েরা বোনেরা, গত 10 বছরে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। গত 10 বছরে আমি সংসদে, টেলিভিশনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের জন্য কথা বলেছি। যখনই অন্যায় দেখেছি, দুর্নীতি দেখেছি, অবিচার দেখেছি, তখনই চেষ্টা করেছি সোচ্চার ভূমিকা রাখার জন্য। আপনারা যদি আমার পাশে থাকেন, আগামীতেও জাতীয় সংসদে মানুষের কথা বলার, মানুষের অধিকার নিয়ে কথা বলার একটা সুযোগ আমি পাব। আমার ঢাকা 17 আসনের বৈশিষ্ট্য, এখানে সমাজের বিত্তশালীও যেমন থাকেন, নিম্ন মধ্যবিত্ত মানুষরাও তেমন থাকেন। 4টি থানা নিয়ে এই আসন, বনানী, ক্যান্টনমেন্ট, গুলশান এবং ভাসানটে। সবচেয়ে বড় সমস্যা এই আসনে মাদক, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি, জমি দখল। আমি আশ্বস্ত করব আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে এই সমস্যাগুলির সমাধানের সবচেয়ে বেশি চেষ্টা আমি করব। জোরালো ভূমিকা রাখবো সংসদে, আমাদের এখানকার সমস্যার কথা জাতির কাছে পৌঁছে দেব। প্রিয় ভাই ও বোনেরা, একটি ভোট বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে, তরুণ সমাজে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে, আমাদেরকে সুযোগ দিতে পারে আপনাদের জন্য কাজ করা। আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, আপনারা ভোট কেন্দ্রে আসবেন, একটি মূল্যবান ভোট আমাকে ধানের শীষে দিয়ে আপনাদের পাশে থাকার একটা সুযোগ করে দেবেন। আসুন আমরা সবাই মিলে একসাথে দেশ করি। তার অগ্নিময় ভাষণ ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। বিভিন্ন টকশোতে তার কথা শোনার জন্য মানুষ বসে থাকে টিভির সামনে ঘন্টার পর ঘন্টা। 7 বছর আজকে জাতীয় পর্যায়ে রাজনীতি করি, এক পর্যায়ে আমাদেরও অসুবিধা হতো এটাকে অ্যাকোমোডেট করার নিজেকে। বাট এখন দেখি যে সবচেয়ে পাওয়ার সত্য তাহার উপরে নাই, তাহার উপরে নাই, সবচেয়ে পাওয়ার সত্য। এখন আপনি বলতে পারেন যে এটা কিন্তু সব ক্ষেত্রে, আপনি দেখুন এরশাদ সাহেবকে নিয়ে দেখুন বা সবাইকে নিয়ে দেখুন, যে জিনিসটা কিন্তু তাই। এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলির উপরে ক্যাপিটালাইজ করা হয় এবং ইস্যু দিয়ে দেওয়া হয়। যেমন আমি এখানেই বলে বলছি, এখন গণজাগরণ মঞ্চের একটা ব্যাপার,
কি সুন্দর যারা বিরিয়ানি টিরিয়ানি খেলো সেখানে You're in love with Gণতন্ত্র of course I am because it was an embarrassment for us of course because আপনারা প্যাট্রোনাইজ করছেন আপনারা দাঁড় করাইছেন এবং যখন ইমরান সরকার মার খেয়েছে আপনাদের খুঁজে পাওয়া যায় না ডেফিনেটলি আরে ওখানে যারা যায়নি তাদেরকে আপনারা রাজাকার বলছেন আপনারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়েছেন ওখানে বসে বসে হোয়াট ইউ সে আজকে দেবো না বিকজ আজকে ব্ল্যাক শিপ আমি তো বসে আছি দেখার জন্য কখন আরেকটা আল জওহরির ভিডিও আসে আমি বসে আছি আবার কখন রেশমা বের হয় আমি বসে আছি দেখার জন্য বাংলার গ্রামে কখন আবার লাদেনকে দেখা যায় শুধুমাত্র ইস্যু পরিবর্তন করার জন্য দেখেন না স্বামী ওসমানে বসতেছেন টিভিতে বসতেছে বলার জন্য এই 7 মার্ডার বলতেছে ওই রাস্তা দিয়ে হেঁটে যাবেন অনেকগুলি বিল্ডিং মাদ্রাসা হয়ে যাচ্ছে জঙ্গি হয়ে যাচ্ছে আরে ভাই তোমারে জিজ্ঞেস করি কি তুমি বলো কি তো এগুলি প্রপাগান্ডা অফকোর্স আমি রনি ভাইয়ের সাথে একটা কথা বলি রনি ভাই বলো যে কেউ ক্ষমা চায়নি রাজনীতিতে কেউ ক্ষমা চায় না তো রাজনীতিতে ক্ষমা চাওয়ার কোনো সিস্টেম নাই জনগণ ঠিক করবে ক্ষমা চাই ইলেকশনের আগের দিন যে ভাই আমারে ক্ষমা করে দিস না না তারপরে বলে মোবাইলগুলি বন্ধ কর তোরা আমারে মাফ করে দিস তোরা আমার ভোটটা দিয়ে দিস কিন্তু রাজনীতিতে ক্ষমা চাওয়ার কোনো সিস্টেম নাই ক্ষমা টমা এগুলি প্রেমে চাই রাজনীতিতে নেই রাজনীতি হলো মানুষ যেটা খাবে সেটা ব্যাপার সব ঠিক আজকের রাজনীতি পাওয়ার পলিটিক্স ইজ ক্ষমতায় যাওয়া এবং এই ক্ষমতায় যাওয়ার জন্য আমার যা দরকার আমি তাই করবো যার জ্ঞান বুদ্ধি ও বিবেক খাটিয়ে আজ এত জনপ্রিয় দেশ থেকে দেশান্তরে বর্তমান যুব সমাজের কাছে তিনি এক মহানায়ক এবং গণতন্ত্রের রাজপুরুষ। সো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের বিন্দুর মাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ। আগামী আরেকটি নতুন এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ।